এই ভিডিওটা তাদের জন্য যারা কাজ করার জন্য সিঙ্গাপুরে যেতে খুবই আগ্রহী। এখানে এমন সব তথ্যের উপর আলোকপাত করা হয়েছে যেগুলো আপনার এজেন্ট আপনাকে কখনোই জানতে দিতে চায় না। এই ভিডিওটা তৈরি করেছে TWC2 নামক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এরা সিঙ্গাপুরে কর্মরত শ্রমিকদের বিপদ আপদে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে। এই গল্পগুলো বলেছেন সিঙ্গাপুরের বাংলাদেশি শ্রমিক ভাইরা, যারা বিপদে পড়ে বিভিন্ন সময় TWC2-তে সহযোগিতা বা পরামর্শ নিতে এসেছিলেন। সিঙ্গাপুরে আসার আগে আপনার এজেন্ট আপনাকে অনেক কিছুর স্বপ্ন দেখাবে, আপনাকে অনেক বেশি স্যালারির কথা বলবে, অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা বলবে। এসব কথা কখনোই বিশ্বাস করবেন না। তার কাছ থেকে এসব কথা প্রমাণ করার জন্য ডকুমেন্ট চাইবেন। ডকুমেন্ট না দিলে বা গরমিশ করলে বুঝবেন নিশ্চয় কোনো হেরফের আছে। আর ডকুমেন্ট দলিল সেটা অবশ্যই সিঙ্গাপুরের কোনো বিশ্বস্ত লোক দিয়ে যাচাই করে নেবেন। এজেন্ট আমাকে বলে আনছে এভরিডে $22 করে দিবে, কিন্তু 2 মাস পরে $24 দিবে, কিন্তু 2 মাস পার হওয়া যাওয়ার পরে আমাকে দেয় নাই, কিন্তু কন্টিনিউ এভাবে 8 মাস চলছে। আমি যখন সিঙ্গাপুরে প্রথম আসছি আমাকে ওয়েল্ডিং এর জবের উপরে নিয়ে আসা হয়েছিল। আমার আইপিতেও লেখা ছিল ওয়েল্ডিং জব, কিন্তু আমি যখন সিঙ্গাপুরে আসছি আমার বস আমাকে ওয়েল্ডিং জব না দিয়ে আমাকে ফিটারের জব দেওয়া হয়েছিল। আমি 4 মাস সেই ফিটারের জবটা করছিলাম। আমার খুব কষ্ট হয়েছিল, এবং কি আমার কোম্পানিতে আরও আমার বন্ধুরা ছিল, ওরাও ঠিক একই কোয়ালিটি। ওদেরকে বলে নিয়ে আসা হয়েছে ওয়েল্ডিং এর জব দিব, কিন্তু আমার মতে তাদেরকে ফিটারের জব দেওয়া হয়েছিল। তারপরে আপনার দেখা গেছে বস আমাকে দেশে থেকে আমাকে বলে আনছে যে আমার কোম্পানিতে অনেক কাজ আছে, কিন্তু আমি যখন সিঙ্গাপুরে আসছি তার কোম্পানিতে, কিন্তু সে আমাকে তার কোম্পানিতে কাজ না করে আমাকে সাপ্লাই কাজ করানো হয়েছে। সিঙ্গাপুরে আসার আগে আপনাকে সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় থেকে অবশ্যই একটা ডকুমেন্ট সরবরাহ করার কথা। এটাকে আইপিএ বলা হয়। আপনাকে 1 কপি আইপিএ বাংলায় এবং 1 কপি আইপিএ ইংরেজিতে দেওয়ার কথা। যদি না দেয় তাহলে তা এজেন্টের কাছ থেকে অবশ্যই চেয়ে নেবেন। সিঙ্গাপুরে কোনো বন্ধুকে দিয়ে খুব সাবধানে চেক করে নেবেন। আইপিএতে আপনার নাম, আপনার চাকুরির ধরন, স্যালারির পরিমাণ, মাসে মাসে কি খাতে কত টাকা যাবে, ওয়ার্ক পারমিটের মেয়াদ লেখা থাকবে। কোনো রকম দুর্ঘটনা বা বিপদে পড়লে এই আইপিএ আপনার অনেক কাজে লাগবে। আমি হাবিব, আমি বাংলাদেশি। আমি সিঙ্গাপুরে আসছি 2014 সালের অগাস্টের 8 তারিখে। আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেছি 10 মাস ধরে। আমি যখন সিঙ্গাপুরে আসার সময় সিঙ্গাপুর থেকে আইপিএ দিয়েছিল। আইপিএ বলতে বোঝায় যে কাগজে মাসিক বেতন থেকে শুরু করে আরও অনেক কিছুই লেখা থাকে। সেই কাগজে উল্লেখ ছিল 540 টাকা আমার মাসিক বেতন। আমি অগাস্ট থেকে মে পর্যন্ত টোটালি 9 মাস কাজ করেছি। 9 মাস কাজের মধ্যে আমি 2 মাস শুধু আইপিএতে আইপিএ বলতে যে কাগজে উল্লেখ ছিল আমার মাসিক বেতন 540 টাকা, আমি শুধু 2 মাস 540 টাকা বেতন পাইছি। আর বাকি মাসগুলো কোনো মাসে 200 টাকা, কোনো মাসে 300 টাকা এরকমভাবে পেয়েছি। আমি আমার মাসিক বেতনটা ফিরিয়ে পাওয়ার জন্য সিঙ্গাপুরে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ারে গিয়েছিলাম আমার টাকাটা ফিরিয়ে পাওয়ার জন্য আবেদন করতে। সেখানে তারা বলেছিল আইপিএ প্রয়োজন। আমি জানতাম না আইপিএটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার বস আমাকে বেতন দিত, ক্যাশ দিত, কোনো স্যালারি কার্ড বা ব্যাংক কার্ডে কোনো কিছুতেই দিত না। আমার কাছে কোনো লিখিত কোনো প্রমাণ নেই। অনেক সময় আপনার মালিক স্যালারি না দিয়েই আপনার সই জাল করে আপনার স্যালারি দেওয়া হয়ে গেছে বলে দাবি করে। এটা ঠেকানোর জন্য আপনারা সবাই সকল ডকুমেন্টে বাংলায় সই দিবেন, কারণ তারা ইংরেজি সই সকলে সহজে নকল করতে পারলেও বাংলা সই তত সহজে নকল করতে পারে না। সিঙ্গাপুরে এসে আপনার প্রথম কাজ হলো আপনার কোম্পানির মালিকের সাথে দেখা করে আইপিএ দেখিয়ে ওয়ার্ক পারমিট তৈরি করা। তবে
তার আগে আপনাকে অবশ্যই ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিছু কিছু অসাধু মালিক মাঝে মাঝে দরকারের চেয়ে অনেক বেশি শ্রমিক আমদানি করে। এজেন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা কামানোই তাদের মূল উদ্দেশ্য। এসব কার্যে আপনি কখনোই আপনার ওয়ার্ক পারমিট হাতে পাবেন না, কাজেই আগের থেকেই সাবধান থাকুন। আমার নাম আলমগীর, আমি বাংলাদেশি। আমার নাম হুমায়ুন কবির, আমি বাংলাদেশি। আমার নাম মিলন দাস, আমি বাংলাদেশি। আমার নাম আব্দুল আওয়াল, আমি বাংলাদেশি। আমার নাম বাসাত ফারাজ, আমি বাংলাদেশি। আমি মার্চের 31 তারিখে সিঙ্গাপুরে আসছি। এখন 2 মাস হয়ে গেছে, 2 মাস ধরে বসে আছি। এখন কাজ নাই, আমাদেরকে পাঠাই দিচ্ছে। আগামীকালকে আমাদের 10 জনকে একসাথে পাঠাই দিবে। আমাকে আইপি দিয়েছে, আমি 550 টাকা সিঙ্গাপুর ডলার। আমি এই টাকার উপরে ভিত্তি করে সিঙ্গাপুরে আসছি কাজ করার জন্য। আমি সিঙ্গাপুরে আসার জন্য এজেন্টকে 2,40,000 টাকা দিয়েছি। আমি সিঙ্গাপুরে আসার জন্য আমার এজেন্টকে 2,30,000 টাকা দিয়েছি। আমি সিঙ্গাপুরে আসার জন্য আমার এজেন্টকে 2,30,000 টাকা দিয়েছি। আমি সিঙ্গাপুর আসার জন্য আমার এজেন্টকে 2,20,000 টাকা দিয়েছি। আমি সিঙ্গাপুর আসার জন্য আমার এজেন্টকে 2,20,000 টাকা দিয়েছি। যখন আমার বস আমাকে ওয়ার্ক পারমিট দিতে পারতেছে না, তখন আমি সিঙ্গাপুরের সরকারের কাছে যাই সাহায্যের জন্য, আমার ওয়ার্ক পারমিট যেন করে দেয়। তখন সিঙ্গাপুরের সরকারের আমাকে $500 দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আমরা বাংলাদেশ থেকে ঋণ করে সিঙ্গাপুরে আসছি, কেউ ব্যাংক লোন বা কেউ হাওলাত। এখন আমাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা এই ঋণ কিভাবে শোধ করব, তাই নিয়ে আমাদের অনেক সমস্যা হবে। এজেন্টরা আপনাকে পুনরায় বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে, কিন্তু বেশিরভাগ সময়ই সেগুলো ভুয়া। হয়রানি থেকে বাঁচার জন্য সবসময় ডকুমেন্ট সাথে রাখবেন। কোনো ধরনের আর্থিক লেনদেন করলে অবশ্যই মানি রিসিপ্ট নেবেন। যাকে টাকা দিয়েছেন তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আইডি কার্ড দিতে বলবেন। অপরিচিতি কিংবা আমি তাকে বিশ্বাস করি এই অজুহাতে ডকুমেন্ট ছাড়া কখনোই কারো সাথে লেনদেন করবেন না। কেউ কেউ এজেন্টকে সব টাকা একসাথে না দিয়ে অর্ধেক টাকা বাংলাদেশে, বাকি অর্ধেক টাকা ওয়ার্ক পারমিট হাতে পেয়ে কাজে যোগদানের পর দিয়ে থাকে। এই সিস্টেমটা বেশ ভালো, চেষ্টা করবেন আপনার এজেন্টকে এই সিস্টেমে টাকা দিতে। এজেন্টকে যত কম টাকা দেওয়া যায় ততই ভালো, এতে এজেন্ট আপনাকে সহজে প্রতারিত করতে পারবে না। এজেন্টকে কম টাকা দেওয়ার জন্য আমরা আপনাদেরকে উপদেশ দেওয়ার আরেকটা কারণ হলো, অনেক সময় আপনাকে হয়তো 2-3 মাসের জন্য কাজ দেওয়া হবে, অথবা মালিক আপনার বেতন দেবে না কিংবা বেতন দিতে গরমিশ করবে। সেক্ষেত্রে আপনি আর্থিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারেন। সিঙ্গাপুরে আমি 5 বছর যাবত কাজ করতেছি। 5 বছরের ভিতরে আপনার 2 বছর স্পোর্টস হাবে কাজ করি। এর ভিতরে আমাদের 3 মাস যাবত, 3.5 মাস যাবত স্যালারি আপনার সমস্যা। আমার $4,500 3.5 মাসে। আপনার এখানে আমরা এমওএম এর কাছে গিয়ে কমপ্লেন করার পর জানতে পারি আমাদের পারমিট ক্যান্সেল হয়ে গেছে। পারমিট ক্যান্সেল, গভর্নমেন্টের ট্যাক্স না দেওয়ার কারণে, লিভি দেওয়ার না কারণে আপনার পারমিট ক্যান্সেল হয়ে গেছে। আবার যদি আপনার এখানে এমপ্লয়ার চেঞ্জ করতে হয়, এমওএম এর কাছে আবেদন করতে হবে। আর যদি পারমিট এখানে আপনার ফ্রি না পায়, আমার দেশে চলে যেতে হবে। আপনি জানেন কি, সিঙ্গাপুরে কাজ যোগদানের পর একটা কোম্পানি ইচ্ছা করলে আপনাকে যে কোনো সময় কোনো কারণ ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করতে পারে। এর বিরুদ্ধে আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না, আপনাকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তবে সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় ইচ্ছা করলে আপনাকে অন্য কোনো কোম্পানিতে চাকরি খুঁজে নেওয়ার জন্য অনুমতি দিতে পারে, কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে এই অনুমতি পাওয়া অনেক কঠিন ব্যাপার। আমি মিনিস্ট্রি অফ ম্যানপাওয়ার থেকে জানতে পারি আমার ওয়ার্ক পারমিট ক্যান্সেল। এই ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল হওয়ার কারণ হচ্ছে আমার বস সিঙ্গাপুরের গভর্নমেন্টকে যে মান্থলি যে লেভি দেওয়া লাগে, ওয়ার্কারের যে লেভি, এটা সে প্রদান করে নাই। যার কারণে আমাদের পারমিট ক্যান্সেল করেছে। শুধু আমার না, আমার কোম্পানিতে আরও 70 থেকে 80 জন ওয়ার্কার ছিল, তাদের সহ। যদিও আমার আইপিতে উল্লেখ ছিল 2 বছরের কন্ট্রাক্ট। সবাই সিঙ্গাপুরে এসে বিপদে পড়ে, আমরা সেটা বলছি না, কিন্তু যাদের ভাগ্য খারাপ, যারা এসে বিপদের সম্মুখীন হয় বা হবেন, আমরা আছি আপনাদের পাশে। পরবর্তী বছর প্রায় 2000 থেকে 3000 বাংলাদেশি শ্রমিক ভাই আমাদের কাছে আসেন উপদেশ বা সহযোগিতার জন্য।
আমরা হয়তো আপনার সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু আপনার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা সহযোগিতা করতে পারবো। সিঙ্গাপুর যারা আসতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ, সংক্ষেপে সেগুলো বলছি। নাম্বার 1, আপনার কাগজপত্র এবং আইপিএ ভালোভাবে বুঝে নেবেন এবং সেগুলো যত্ন সহকারে সংরক্ষণ করবেন। নাম্বার 2, সবসময় বাংলায় স্বাক্ষর করবেন, কারণ বাংলা স্বাক্ষর সহজে নকল করা যায় না। নাম্বার 3, কাউকে টাকা দিলে মানি রিসিপ্ট চাইবেন এবং যাকে টাকা দিচ্ছেন তার নাম, ঠিকানা, আইডি এবং ফোন নাম্বার লিখে রাখবেন। নাম্বার 4, অর্ধেক টাকা বাংলাদেশে দেবেন, বাকি অর্ধেক সিঙ্গাপুর এসে ওয়ার্ক পারমিট হাতে পাবেন, কাজে জয়েন করবেন, তারপর প্রথম মাসের বেতন থেকে দেবেন। নাম্বার 5, মনে রাখবেন আপনার চাকুরি কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আপনার চাকুরি চলে যেতে পারে। আমাদের যোগাযোগের ঠিকানা ও কার্যক্রম সম্বন্ধে জানতে www.twc2.org.sg এই ওয়েবসাইটে লগ ইন করুন।